পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ঘিরে বড় ষড়যন্ত্র, এখনো সক্রিয় বিরোধিতাকারীরা। সব বাহিনীকে সজাগ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, যেমন একটা ঘটনা ঘটানো হবে যেন 25 তারিখে আমরা উদ্বোধন অনুষ্ঠানটা করতেই না পারি। সবাইকে একটু সতর্ক থাকতে হবে এবং আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকেও সবাই নজর দিতে হবে। কারা ছিল স্বপ্ন সেতু নির্মাণে বাধা? পছন্দের প্রতিষ্ঠানকে কাজ না দেয়ায় বিশ্ব ব্যাংকের কল্পিত অভিযোগ কি ধোপে টিকেছিল? জট খোলে দুদকের অনুসন্ধানে। অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে এগুলো তাদেরই ক্রিয়েটেড। তাদের কিছু মানুষ এখান থেকে কিছু সুশীল আর কিছু মানুষকে তারা ব্যবহার করেছে, এই অমূলক অভিযোগ নিয়ে একটা তোলপাড় সৃষ্টি করার চেষ্টা করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কুমিল্লা সিটি নির্বাচনে প্রাথমিক ফলে নৌকা ঘড়ির হাড্ডাহাড্ডি লড়াই। শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন বললেন সিইসি। ভোট পড়েছে 60%। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, 4 দিন পর সিসিইউ থেকে নেওয়া হলো কেবিনে। বিদেশে নিতে সরকারি বড় বাধা, অভিযোগ বিএনপি নেতাদের। ভারতের প্রস্তুতি না থাকার কারণেই হয়নি ঢাকা দিল্লি যৌথ নদী কমিশনের বৈঠক, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপক্ষীয় বৈঠকে তোলা হবে অভিন্ন নদী ও সীমান্ত ইস্যু। এবং পাহাড়ি ঢলে সুরমার দুকুল উপচে আবারও সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত। ছাতকে হু হু করে ঢুকছে পানি। কুড়িগ্রামে ডুবেছে অর্ধশতগ্রাম, তলিয়েছে 37টি বিদ্যালয়। শুরুতেই কুমিল্লা সিটি নির্বাচনের খবর। নির্বাচনের প্রাথমিক ফলাফলে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এদিকে কুমিল্লার নগর অভিভাবক নির্বাচনে 60% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হলো কুমিল্লা সিটি নির্বাচন। আগামী 5 বছরের জন্য কুমিল্লা নগরীর নতুন মেয়র বেছে নিতে ভোর থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি দেখা যায়। বিশেষ করে নারী ভোটার ছিল চোখে পড়ার মতো। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে তুমুল বৃষ্টিতেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে ভোট দেন নগরবাসী। এদিকে ইভিএমে ভোট দিতে গিয়ে ভোটাররা নানা সমস্যায় পড়লেও ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। নতুন ভোটাররাও কোনো ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। ভালো, খুবই ভালো, আগের থেকে অনেক ভালো, অনেক ভালো দেখাই দিচ্ছে। আমরা সহজ হয়েছে, আমরা তাড়াতাড়ি দিয়ে ফেলছি। সভ্য শান্ত মতো আমরা ভোট দিতে আসছি, কোনো যায় ঝামেলা নাই, কিছু নাই। ভোটের শুরু থেকেই কেন্দ্রে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেয় প্রশাসন। এদিকে ভিক্টোরিয়া কলেজে নিজের ভোট দিয়ে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন স্থানীয় সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। যে চিঠি দিয়েছেন এইটা ওনার এখতিয়ার বহির্ভূতভাবে দিয়েছেন, ভাষাগতভাবে ঠিক হয় নাই। একজন জাতীয় সংসদ সদস্যকে এইভাবে নির্দেশ শব্দ ব্যবহার করতে পারেন না কেউ, এবং চিঠিটা অসমাপ্ত। চিঠিটা আইনের পুরো ব্যাখ্যা এখানে নাই। নির্বাচনে 60% মতো ভোট পড়েছে বলে জানান সিইসি। কোনো রকম সংঘর্ষ ছাড়াই সম্পাদিত হয়েছে। যতগুলো সেন্টার থেকে আমাদের অফিস পেয়েছে 60± ভোট কাস্টিং। কোনো ধরনের সংঘাত ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, কুমিল্লা। যেমনটি সহকর্মী কামরুজ্জামান মামুনের প্রতিবেদন আমরা দেখলাম যে সকাল থেকেই কিন্তু বৃষ্টি বাধা উপেক্ষা করেই কুমিল্লা সিটি নির্বাচনের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট দিয়েছেন এবং শেষ মুহূর্তে ভোট শেষ হওয়ার পর কিন্তু আমরা যেটা জেনেছি যে 60% ভোট পড়েছে। সেখান থেকে কিন্তু আমরা দেখেছি ইতোমধ্যে কিন্তু প্রায় 101টি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে এসে পৌঁছেছে। আরও 4টি কেন্দ্রের ফলাফল আসলেই কিন্তু আমরা বলতে পারবো কুমিল্লার নগরপিতা কে হতে যাচ্ছেন। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সেখানে আমাদের সহকর্মী রাশেদ লিমন আছেন রিটার্নিং কর্মকর্তা কার্যালয় অর্থাৎ শিল্পকলা একাডেমিতে, যেখান থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমরা একটু তার কাছে জানতে চাই এই মুহূর্তে সেখানকার সবশেষ খবর। লিমন, কি অবস্থা এখন, মানে সবশেষ যে 4টি কেন্দ্র আছে সেটির ফলাফল ঘোষণা হতে কতক্ষণ লাগতে পারে? সাধারণত খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিছু শব্দ,
টান টান উত্তেজনা, শ্বাসরুদ্ধকর। আজকে কুমিল্লার এই ভোটের খেলায় এসে কিন্তু শেষ মুহূর্তে সেই শব্দগুলোই ব্যবহার করতে হচ্ছে, কারণ এই মুহূর্তে কুমিল্লা সিটি কর্পোরেশনের শিল্পকলা একাডেমিতে যেখানে এই ফলাফল ঘোষণা করা হচ্ছে সেখানে কিন্তু একদম শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি বিরাজ করছে, টান টান উত্তেজনা বিরাজ করছে। এবং এখন পর্যন্ত কিন্তু এইখানে 101টি ফলাফলের তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে। এই যে এইখানকার যে রিটার্নিং কর্মকর্তার এখান থেকে সেই টাঙিয়ে দেওয়া 101টির মধ্যে কিন্তু সামান্য কিছু ব্যবধানে এগিয়েছিলেন মনিরুল হক সাক্কু, দুবারের সাবেক মেয়র, কিন্তু সেখানে সামান্য পিছনে ছিল নৌকার প্রার্থী আরফানুল্লাহ কৃপা। কিন্তু এরপরে আবার পরপর দুটি, যে 4টি বাকি ছিল সেই 4টি থেকে আর 2টির ফলাফল যখন ঘোষণা করা হলো ঠিক তখনই কিন্তু নৌকার প্রার্থী আবার সামান্য ব্যবধানে এগিয়ে গিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখন কিন্তু 103টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়ে গেছে। সেই 103টি কেন্দ্রের ফলাফলে কিন্তু আরফানুল্লাহ রিফাত তিনি কিন্তু সামান্য ব্যবধানে এগিয়ে আছে। এবং ঠিক যখনই মনিরুল হক সাক্কু তিনি 101টির ফলাফল ঘোষণা করা হয় তখন কিন্তু মনিরুল হক সাক্কু সশরীরে এখানে তার কার্যালয় থেকে এই শিল্পকলা একাডেমিতে উপস্থিত হয়। কিন্তু এর পরপরই আমরা যখন দেখি যে আরফানুল্লাহ রিফাত তিনি যখন এগিয়ে গেছেন তখন কিন্তু তার নেতাকর্মীরা এখানে এসেছেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা নৌকা নৌকা বলে স্লোগান দিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে রিটার্নিং অফিসারের যে কর্মকর্তা রয়েছে তিনি কিন্তু বলছেন যে মাত্র যে 2টো কেন্দ্র রয়েছে সেটি ঘোষণা করতে হয়তো কিছুটা সময় লাগবে। এবং এই সময়ের মধ্যেই আমি যেটি বলছি যে একদম টান টান এক উত্তেজনা বিরাজ করছে, দাঁড়িপাল্লা নীতিতে মাপার মতো অবস্থা, একবার এইদিকে একবার এইদিকে সেদিকে ঘুরে যাচ্ছে। এবং এই পাশে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যেমনটা যে ঘড়ির সমর্থকরা, আমরা এখন সামনে যাদের দেখছি তারা নৌকার সমর্থকরা, তারা এই নৌকার প্রার্থী এগিয়ে যাওয়ার পরে তারা এখন তাদের যে স্লোগান দিচ্ছেন ঠিক তেমনটি করে কিছুক্ষণ আগে হয়তোবা এখন থেকে যখন 15 মিনিট আগে কিন্তু পরিস্থিতিটা বা এই চিত্রটা পুরোপুরি ভিন্ন ছিল। তখন কিন্তু এই হলভরা যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের কিন্তু একটা বড় অংশ তখন বলছিলেন ঘড়ি ঘড়ি। তো সবকিছু মিলে কিন্তু আসলে একবার এইদিকে এমন অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। এবং যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এখন শিল্পকলা একাডেমির ভিতরে, অর্থাৎ রিটার্নিং অফিসার যেখানে ফলাফল ঘোষণা করছে সেখানে ঠিক বাইরের অবস্থাটা এমন, বাইরে একটি বোর্ডের মাধ্যমে, অর্থাৎ একটা ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমরা দেখেছি যে ফলাফল টাঙিয়ে দেওয়া হচ্ছে, সেইখানেও কিন্তু একই অবস্থা। আমরা কিন্তু সেখানেও দেখছি দুই পক্ষেরই কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু একইভাবে স্লোগান দিচ্ছেন এবং একইভাবে এক পাশে নৌকা এক পাশে ঘড়ি স্লোগান দিচ্ছেন। তবে এখানে কিন্তু মনিরুল হক সাক্কু তিনি কিন্তু নিজে উপস্থিত আছেন এবং তার উপস্থিতিতেই ঠিক কিছুক্ষণ আগেই এর বিপরীত চিত্রটা ছিল। অর্থাৎ তিনি যখন 101টি কেন্দ্রের বেসরকারিভাবে ফলাফল রিটার্নিং কর্মকর্তার ঘোষণা করলেন এবং তিনি যখন সামান্য ব্যবধানে এগিয়েছিলেন তখন তিনি কিন্তু এখানে চলে এসেছিলেন এবং তিনি এখানে চলে আসার পরপরই কিন্তু এখানে ঘড়ির সমর্থক যারা তারা কিন্তু স্লোগানে মুখর করে দিচ্ছিল। কিন্তু যেমনটি বলছিলাম যে তার পরপরই যে 2টি কেন্দ্রে, সেই 2টি কেন্দ্রে কিন্তু আরফানুল্লাহ রিফাত একটিতে প্রায় 800-র বেশি ভোট পেয়েছেন এবং সেখানে কিন্তু দেখলাম যে মনিরুল হক সাক্কু তার যে ভোট সেই ভোটটা কিন্তু 450 মতো, কিন্তু ব্যবধানটা এত কম ছিল। ওই যে 350 ব্যবধান, এই 350 ব্যবধানেই কিন্তু আসলে এই যে বড় যে একটি ফারাক, সেই ফারাকটা কিন্তু গড়ে দিচ্ছে। এই মুহূর্তে বাজি পাল্টে আরফানুল্লাহ রিফাতের পক্ষে এবং তার নেতা কর্মীরা এখানে এসে স্লোগান দিচ্ছে। যদিও এখানে রিটার্নিং অফিসার যিনি আছেন তিনি কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছেন কিছুটা বিলম্ব হবে শেষ দুটি ফলাফল ঘটতে। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এর একটি অংশ কিন্তু আসলে রিটার্নিং অফিসারের কার্যালয়, রিটার্নিং অফিসারের যারা এখানে রয়েছেন তাদেরকেও আসলে এখানেও কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যদি বলি এই পুরো
এই যে সিটি কর্পোরেশনের এইবার নির্বাচন শুরু থেকেই কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। বিশেষ করে ঠিক যেদিন থেকে প্রতীক বরাদ্দ হয় সেই প্রতীক বরাদ্দের দিন থেকেই আমরা দেখছি দুই প্রার্থী কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের সংঘর্ষের ঘটনা বা নির্বাচনকালীন সংঘর্ষ এমন কিছু না হলেও প্রার্থীদের যে মাঠের যুদ্ধটা ছিল সেই যুদ্ধটা কিন্তু একদমই মনিরুল সাকুর কোনো অভিযোগের বিরুদ্ধে আমরা দেখতাম পরের দিন বা সেদিনই পাল্টা একটা অভিযোগ তুলে তার জবাব দিতেন আরফানুল্লাহ ত্রিপাত্র। সবকিছু মিলিয়ে এই কুমিল্লা নগরে যেটি বলছিলাম যে শুরু থেকেই আমরা দেখছি যে কথার যুদ্ধে এই দুই প্রার্থীর যে একটি এই টান উত্তেজনা বা এই দুই প্রার্থীর যে মধ্যে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এই লড়াইতে জমজমাট হবে, সেটি কিন্তু আসলে প্রচারণার প্রথম দিন থেকেই আমরা লক্ষ্য করেছি এবং তারই প্রেক্ষিতে আজকে কিন্তু আমরা দেখেছি। আজকে কিন্তু আসলে আমরা এই কথাটি একদম বলা যায়, একে তো ইভিএম এ ভোট হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা ছিল, আমরা কিন্তু দেখেছি একজন প্রার্থীও কিন্তু আমরা দেখিনি যে নির্বাচন নিয়ে তারা কোনো অভিযোগ কিন্তু তারা করেনি। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তারা দাবি করেছে এবং তারা কিন্তু বরাবরই একই কথা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু তারপরও এই ফলাফলের নিয়ে যে একটি অপ্রীতিকর ফলাফল নিয়ে যে এখন যে টান উত্তেজনা রয়েছে, সেটি আসলে এই মুহূর্তে বিরাজ করছে পুরো শিল্পকলা জুড়ে। তো এই মুহূর্তে আমার কাছ থেকে আসলে শিল্পকলা একাডেমির আসলে এই উত্তেজনা শেষ হবে যখনই আসলে চূড়ান্ত ফলাফল রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করবেন, ঠিক তখনই আমরা সেই মুহূর্তের অপেক্ষায় থাকলাম এবং যখন ফলাফল পাবো তখন হয়তো আমরা পুরোপুরি আবার সরাসরি এসে পুরো ফলাফলটা জানিয়ে দিতে পারবো। টান উত্তেজনা চলছে কিন্তু কুমিল্লা সিটি নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে ইতিমধ্যে 105টির মধ্যে 103টির ফলাফল ঘোষণা করা হয়েছে। সামান্য ব্যবধানে এগিয়ে আছেন নৌকা প্রতীক। এই মুহূর্তে সেখানে এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন, জানাচ্ছিলেন ভোটের সবশেষ ফলাফলের খবর। পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে বড় ধরনের ষড়যন্ত্রের তথ্য আছে, এমনটা জানিয়ে সব বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এত চ্যালেঞ্জ নিয়ে করা সেতু 25 জুন যেন উদ্বোধন করা না যায় তার অপচেষ্টা করছে একটি মহল। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 36তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ডক্টর ইউনূসকে সবচেয়ে বেশি সুবিধা দেওয়ার পরও তিনি বিশ্ব ব্যাংককে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে প্ররোচনা দেন। প্রমত্তা পদ্মায় সাহস আর আত্মমর্যাদার আলো জ্বেলে স্বপ্নের সেতু পদ্মার জাঁকজমক উদ্বোধনের জন্য প্রস্তুত হচ্ছে পুরো দেশ। আর মাত্র কদিন বাদেই এই মেগা স্ট্রাকচারের সুফল ভোগ করতে শুরু করবেন দেশের আপামর মানুষ। আলোকোজ্জ্বল এই সেতু যেন অধীর অপেক্ষায় দর্শনার্থীদের জন্যও। স্বপ্নের এই সেতুর উদ্বোধনী ক্ষণের জন্য যখন প্রস্তুত হচ্ছে গোটা দেশ, ঠিক তখনই 25 জুনকে ঘিরে নাশকতার ছক কষা হচ্ছে বলে জানালেন খোদ সরকার প্রধান। বুধবার সকালে বিশেষ নিরাপত্তা বাহিনী SSF এর প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে তিনি সব বাহিনীকে সতর্ক থেকে নিরাপত্তা দেওয়ার নির্দেশনা দেন। এত বড় একটা চ্যালেঞ্জ দিয়ে যে কাজটা আমরা সম্পন্ন করেছি, যারা এর বিরোধিতা করেছিল তাদের কিন্তু একটা উদ্দেশ্য আছে। কিছু তথ্য আমরা পেয়েছি, যেমন একটা ঘটনা ঘটানো হবে যেন 25 তারিখে আমরা উদ্বোধন অনুষ্ঠানটা করতেই না পারি। কি করবে তা জানি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন রেলে আগুন, লঞ্চে আগুন, ফেরিতে আগুন, এমনকি সীতাকুণ্ডে যে আগুনটা, একটা জায়গা থেকে আগুন ধরে কিন্তু বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় একসাথে আগুন ধরে কীভাবে। আর রেলের আগুনটা, এটা কিন্তু আমি একটা ভিডিও পেয়েছি, নিচের দিকে রেলের চাকার কাছ থেকে আগুন জ্বলছে। এটা কি করে হয়? কিন্তু সমস্ত জিনিসগুলো একটা রহস্যজনক। যেই জন্য আমি বলবো যে সবাইকে একটু সতর্ক থাকতে হবে। দেশ এখন উন্নয়নের পথে জানিয়ে শেখ হাসিনা আবারও ডক্টর ইউনূসের দেশবিরোধী ভূমিকার কড়া সমালোচনা করেন। ব্যবসা বাণিজ্য, তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু সব কিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম সেই বেইমানিটা করলো। যখন আমরা ডিজিটাল সিস্টেম নিয়ে আসলাম সমস্ত টেলিকমিউনিকেশন, তাকে একটা মোবাইল ফোনের ব্যবসা দেওয়া হলো। অন্য কোনো
যে আরও যে দুটো আমরা দিয়েছিলাম তাদেরকে বেশি সুযোগ দেয়নি, কিন্তু গ্রামীণ ফোনের জন্য রেলওয়ে ফাইবার অপটিক্স ব্যবহার করার সুযোগ আমরা দিয়েছিলাম। পরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে দেয়া প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে দেশে বিদেশে, এ সবই পুরনো খবর। তবে সেই ষড়যন্ত্রের প্রেক্ষাপট তৈরি করেছেন কারা, কেন, কোন স্বার্থে দুর্নীতির কল্পিত অভিযোগ তুলে থামিয়ে দিতে চেয়েছিল স্বপ্নের সেতুর নির্মাণ যাত্রা, সেই বয়ান কিছুটা উঠে এসেছে দুদকের তৎকালীন কমিশনার শাহাবুদ্দিন চুপ্পুর মুখে। তার সঙ্গে কথা বলেছেন আফজাল হোসেন। ধূসর রঙের কংক্রিট ও স্টিলের তৈরি স্বপ্নের পদ্মা সেতুতে দুর্নীতির কালিমা লেপনের ষড়যন্ত্র হয়েছিল দেশে বিদেশে। একটু পেছনে ফেরা যাক। 290 কোটি ডলারের পদ্মা সেতুর জন্য 120 কোটি ডলার ঋণ চুক্তি হয় বিশ্বব্যাংকের সঙ্গে। এডিবি, জাইকা, আইডিবিও 115 কোটি ডলার ঋণ দেওয়ার চুক্তি করে, কিন্তু কথিত দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে একে একে সরে যেতে থাকে সংস্থাগুলো। প্রথমে পছন্দের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার তদবির করে বিশ্বব্যাংক। মূল্যায়ন করে দেখা যায় প্রতিষ্ঠানটি অদক্ষ। এরপরও দেন দরবার করতে থাকে তারা। যোগ্যতা প্রমাণের সুযোগও দেওয়া হয়, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তখনই পদ্মা সেতু প্রকল্পে ঠিকাদার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে বিশ্বব্যাংক। এরপর নিয়ে আসে কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি লাভালিনকে পরামর্শক নিয়োগ নিয়ে ঘুষের কল্পিত অভিযোগ। দুদকের তদন্তে সব অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়। দুর্নীতি করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে মর্মে যে এই সমস্ত কথাগুলি বলছে সবই উদ্দেশ্যমূলক। এটা অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে এগুলো তাদেরই ক্রিয়েটেড। তাদের কিছু মানুষ এখান থেকে কিছু সুশীল আর কিছু মানুষকে তারা ব্যবহার করেছে, এই অমূলক অভিযোগ নিয়ে একটা তোলপাড় সৃষ্টি করার চেষ্টা করেছে। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের কল্পিত দুর্নীতির তদন্তে সংস্থাটির 3 সদস্যের একটি দল আসে ঢাকায়। যে দলের নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান আইনজীবী লুইস মরিনো ওকাম্পো। দুদকের সঙ্গে বৈঠক করলেও দুর্নীতির ষড়যন্ত্র সংক্রান্ত কোনো প্রমাণ দিতে পারেননি তারা। অদৃশ্য সেই ডায়েরিটিও সৃজন করা হয়েছে, ক্রিয়েটেড, এবং যে মেলের ভিত্তিতে আপনার সাইলেন্ট এজেন্ট নিয়োগের কথা বলা হয়েছে সেটা তো ভিত্তিহীন প্রমাণিত হয়েছে, এটাও ক্রিয়েটেড। এবং পুনঃমূল্যায়নের জন্য যে রিকোয়েস্টগুলো প্রক্রিয়াগতভাবে করা হয়েছে সবগুলো ইচ্ছাকৃতভাবে এবং সরকারকে মেলাইন করার জন্য। তারপরও বিশ্বব্যাংকের সুর মিলিয়ে দুর্নীতির অভিযোগ করতে থাকে এদেশীয় কিছু সুশীল। বিরোধী রাজনৈতিক দলগুলো মাঠ গরম করতে থাকে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় 4 দিন পর সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, শারীরিক অবস্থা বিবেচনায় হার্টের অন্য দুটি ব্লক নিয়ে এখনই কাজ করা যাচ্ছে না। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে সরকারি বড় বাধা। হার্টের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত শনিবার মাইল্ড হার্ট অ্যাটাক করেন। এরপর থেকেই এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ছিলেন বিএনপি নেত্রী। হার্টের 3টি ব্লক ধরা পড়ে বেগম জিয়ার। ভর্তির দিনই একটিতে পড়ানো হয় রিং। ছিলেন 72 ঘন্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে। অবশেষে 94 ঘন্টা পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। হার্টের অন্য দুটি ব্লকে রিং পরানোর বিষয়ে জানতে চাইলে চিকিৎসকরা বলেন, পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। জীবন সংখ্যা না থাকায় এখনই রিং পরানোর পরিকল্পনা নেই। কিছুটা আগে ইমপ্রুভমেন্টের জন্য কেবিনে শিফট করছি, কিন্তু যদি বলো অবস্থা স্থিতিশীল কিনা, এই অবস্থা স্থিতিশীল না। একটা স্বাভাবিক অবস্থা নিয়ে আসা, ওইটা আমাদের কাছে ল্যাব থিওরি ছিল, ওইটা আমরা সেভ করছি। তার তো অনেকগুলো মাল্টি অর্গান প্রবলেম, ওগুলা সেটেল স্টেবল হওয়ার পরে দেন আমরা যাবো ডিসিশন নেবো। পুরো মেডিকেল বোর্ডে পর্যবেক্ষণ রাখবে, তারপরে তারা সিদ্ধান্ত নেবে কি করবে না করবে।
এদিকে বেগম জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। এ সময় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সাময়িক মুক্তির শর্ত সরকার উঠিয়ে দিলেই বেগম জিয়া উন্নত চিকিৎসায় যেতে পারেন দেশের বাইরে। প্রশাসনিকভাবে শর্ত তুলে দিলে আজকে বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারে। যদি আমাদের নেত্রীর কোনো ক্ষতি হয় তাহলে একদিন এই জনগণের বিচারের কাঠগড়ায় এই সরকারকে ইনশাল্লাহ দাঁড়াতে হবে। বেগম জিয়াকে আদালতে যাওয়ার কথা বলে ক্ষমতাসীনরা জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আবারও কুমিল্লা সিটি নির্বাচন প্রসঙ্গ। প্রাথমিক ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই মুহূর্তে শিল্পকলা একাডেমিতে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। লিমন, সবশেষ কি খবর আপনার কাছে এখন? যদি এই মুহূর্তে কথা বলি, এখনো কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা হয়নি। তবে শিল্পকলা একাডেমির যেখানে আসলে এই ফলাফল ঘোষণা করা হচ্ছে সেখানে কিন্তু টানটান উত্তেজনা বিরাজ করছে এবং দুই পক্ষ অর্থাৎ ঘড়ি আর নৌকা এখনো কিন্তু পাশাপাশি অবস্থানে রয়েছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা শান্ত। আমরা যেটা দেখছিলাম কিছুক্ষণ আগে যে দুই পক্ষের যে পাল্টাপাল্টি স্লোগান এখানে দেওয়া হচ্ছিল, সেটির কারণে আমরা পরে দেখেছি এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বেশ তৎপর হয়েছে। এক পর্যায়ে তারা এখানে লাঠিচার্জ করেছেন এবং পরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছেন। দুই পক্ষেরই সিনিয়র নেতারা এসে তাদের নেতাকর্মীদের শান্ত করে। তবে মনিরুল হক সাক্কু কিন্তু এখনো এখানে বসে আছেন। এই পাশে আওয়ামী লীগেরও কিন্তু মহানগর তারা কিন্তু আসলে এখানে বসে আছেন এবং বিশেষ করে আরফানুল হক রিফাতের যে প্রধান এজেন্ট তিনিও কিন্তু এখানে বসে আছেন। আমরা কিন্তু তার সঙ্গে কথা বলেছিলাম যে উনিও যেটা দাবি করেছেন যে প্রথমে যখন ঘড়ির বিজয় একটা আভাস পাওয়া যাচ্ছিল, তখন তার ঘড়ির সমর্থকরা যখন মিছিল করে ঠিক তখনই আসলে তার পাল্টা আসলে যখনই আবার নৌকার পাল্লা ভারী হয়ে যায় তখনই আসলে তারা এখানে এসে সেই মিছিলটি করেছেন এবং এজন্য তারা বলেছেন যে তারা আগে এটি করেনি। তবে রিটার্নিং অফিসার কিন্তু এখনো সেই যে 3টি কেন্দ্রের ফলাফল সেটি কিন্তু এখনো ঘোষণা করেনি, কারণ পরিস্থিতি এখনো আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কারণ যে হট্টগোল বা যে অবস্থা এখানে হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে তার আগে একটি জিনিস বলি, আজকে সারাদিন যদি ভোট হয়েছিল সেই ভোট কিন্তু শান্তিপূর্ণ হয়েছে। ফলাফল ঘোষণার একদম 101টি কেন্দ্র পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে এখানে দুই পক্ষের লোকজনই অবস্থান নিচ্ছেন, ঠিক হয়েছে। কিন্তু পরের সেই যে 2টি কেন্দ্রের ঘোষণার পরে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো এখনো আসলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে হয় না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই হয়তো সেই ফলাফল যে ঘোষণা সেই ঘোষণাটি করবেন রিটার্নিং কর্মকর্তা। আসলে তখনই জানা যাবে কে হচ্ছেন এই কুমিল্লা সিটি কর্পোরেশনের পরবর্তী 5 বছরের জন্য নগর পিতা। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা সিটি নির্বাচনের যেই কেন্দ্র, সেই কেন্দ্র থেকে সরাসরি। ভারী বৃষ্টি ও উজানের পানিতে সুনামগঞ্জ সদর ও ছাতক সহ 4 উপজেলার 14টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রৌমারী ও রাজীবপুর উপজেলায় ডুবেছে প্রায় 1/2 গ্রাম, তলিয়েছে 37টি বিদ্যালয়। পাহাড়ি ঢল আর বৃষ্টির পানি মিলেমিশে একাকার, বাড়ছে নদ নদীর পানি, ঢুকছে লোকালয়ে। তলিয়ে গ্রাম শহর, হাট বাজার ও রাস্তাঘাট, চরম দুর্ভোগ বানভাসীদের। সুনামগঞ্জের 16ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর ও ছাতক সহ 4 উপজেলার 14টি ইউনিয়ন সবচেয়ে বেশি প্লাবিত। পানির জলের সঙ্গে টানা বৃষ্টি ভোগান্তি বাড়িয়েছে বানভাসীদের। চলাফেরা খুবই কষ্টকর, মানুষের বাসস্থানে চলাটা খুব কষ্টকর হয়ে গেছে। পাহাড়ের ডোল পানি সব আইসে আমরা বাড়ি ঘরে পানি উঠিয়া এখন আমরা বেহাল অবস্থায় আছি। মানুষের বাড়ি ঘর তার অতিরিক্ত পানি, রান্না বাড়া কোনো কিছু নাই। রাস্তাঘাট ভাঙ্গা, এরপরে আপনার হইতেছে পানি বেশি, বার হইতে পারতেছি না। এদিকে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জিঞ্জিরাম, কালজানি ও দর্নি নদীর পানি বেড়ে রৌমারী ও রাজীবপুর উপজেলার 49 গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী 1.5 লাখেরও বেশি মানুষ। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বন্যার্তরা। 37টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে পড়েছে বানের পানি, বন্ধ পাঠদান কার্যক্রম। আমাদের স্কুলে পানি উঠেছে, সেজন্য আমরা স্কুলে যাই না। বাচ্চারা যেখান থেকে আসে
যে বাড়িগুলো সেগুলো পানিতে ডুবে গেছে। বাচ্চাদের আসার সমস্যার কারণে আমরা শ্রেণী পাঠদান বন্ধ রেখেছি। রৌমারী অঞ্চলের ডিসি রোডের পূর্ব পাশ বন্যা প্লাবিত হয়। কিছু কিছু বিদ্যালয়ে একেবারে বিদ্যালয়ের মাঠে পানি এবং বারান্দাতেও পানি সুই সুই করছে। তালিকা করে বন্যার্তদের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। তথ্য গোপন করে বিপজ্জনক কেমিক্যাল আমদানি বাড়তে থাকায় চট্টগ্রাম বন্দর ধীরে ধীরে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সাধারণ কন্টেইনারে আনা এই বিপজ্জনক পণ্যের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ভয়াবহ রূপ নেওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভানোর পর সেখান থেকে বিপুল পরিমাণ ব্যাটারি উদ্ধার করা হয়। অথচ নথি অনুযায়ী এই চালানে আমদানি হয়েছিল এলইডি লাইট। মিথ্যা ঘোষণায় অন্য পণ্যের পরিবর্তে কেমিক্যাল জাতীয় পণ্য আনায় এসব আগুনের ঘটনা ঘটছে। সামনের অংশে শুধুমাত্র কিছু এলইডি লাইট আছে, পিছনে পুরোটাই হচ্ছে পেন্সিল ব্যাটারি। তো এই ধরনের মিথ্যা ঘোষণার কারণে হয়তো এটাকে হ্যাজার্ডাস হিসেবে ঘোষণা করা হয়নি। এই অবস্থায় মিথ্যা ঘোষণায় পণ্য আনা বন্ধে আমদানিকারকের লাইসেন্স বাতিলের জন্য কাস্টম এবং বাংলাদেশ ব্যাংকের কাছে প্রস্তাব পাঠিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মিথ্যা ঘোষণার পণ্যগুলো যেগুলো আনা হচ্ছে, বিশেষ করে ডিজি কার্গো যেগুলো ডেঞ্জারাস গুডস, সেগুলো আইএমও কোড হিসেবে যদি না মেনে আনা হয়, বাংলাদেশের এটা ভাবমূর্তির জন্য ভীষণভাবে আমরা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হব। যদি বিপজ্জনক কন্টেইনার চিহ্নিত না থাকে তাহলে সাধারণ কন্টেইনার সাথে নিচের দিকে রাখলে দুর্ঘটনার সংখ্যা থেকে যায়। ডেঞ্জারাস কার্গো যদি ডিক্লারেশন রং ডিক্লারেশন দিয়ে আসে, সেটা যেমন জাহাজের জন্য সমস্যা, সেটা আমাদের পোর্টের জন্য সমস্যা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে 22 জুন চট্টগ্রাম বন্দরে আসছে ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি কোড। শুল্ক ফাঁকি দিতে মিথ্যে ঘোষণায় বন্দরে আনা হচ্ছে এই কেমিক্যাল। আর এর ফলে যেমন বন্দর ঝুঁকির মধ্যে পড়ছে, তেমনি ঝুঁকির মধ্যে পড়ছে দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক নৌ চলাচল। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। আবার আমরা যাচ্ছি কুমিল্লায়। এই মুহূর্তে বিজয়ী মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের বাসায় আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, বিজয়ের পর উল্লাসের কি অবস্থা? নতুন নগর পিতা পেল কুমিল্লা সিটি কর্পোরেশন। কিছুক্ষণ আগে ঘোষিত যে বেসরকারি ফলাফল, সেই বেসরকারি ফলাফলে যিনি বিজয়ী হয়েছেন তিনি আর কেউ নন, তিনি আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। এবং তিনি আসলে এখন তার যে নিজের বাসা মনোহরপুরের, এই বাসাতে অবস্থান করছেন। এবং আমরা গণমাধ্যম কর্মীরা এখানে এসেছি, কিছুক্ষণ পর তিনি গণমাধ্যমের সঙ্গেও কথা বলবেন এবং তার বাসার নিচে এবং আমরা তার বাসার মধ্যে রয়েছি এখন। তিনি পাশের রুমে রয়েছেন, তিনি কিছুটা বিশ্রামে রয়েছেন, যেহেতু নির্বাচনের প্রচারণার সময়ের ক্লান্তি বা নির্বাচনের দিনের ক্লান্তি সবকিছু মিলিয়ে তিনি অনেকটাই ক্লান্ত, সে কারণে কিছুটা সময় বিশ্রাম নিচ্ছেন। এবং এই বিশ্রাম নেওয়া শেষ হলে তিনি আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। জানিয়ে রাখি যে সবশেষ যে বেসরকারি ফলাফল, সেই বেসরকারি ফলাফল কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করেছেন। সেই ঘোষণা অনুযায়ী নৌকা প্রতীক পেয়েছে 50,310 ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি সাবেক মেয়র, তিনি পেয়েছেন 49,967 ভোট। তো এই যে ভোট, এই ভোটের ব্যবধানই আসলে বলে দিচ্ছে যে নতুন নগর পিতা হয়েছেন আরফানুল হক রিফাত এবং আগামী 5 বছরের জন্য এই কুমিল্লাবাসীর অভিভাবকের দায়িত্বে তিনি থাকবেন। এবং এই কুমিল্লাবাসীর উন্নয়নে, কুমিল্লাবাসীর যে পরিবর্তন, সেই পরিবর্তনে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতিতে যে কাজ করবেন। এখন আমরা যে জায়গায় রয়েছি সেটি হলো আরফানুল হক রিফাতের নিজের বাসা এবং কিছুক্ষণ পর যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তখন নিশ্চয়ই সেটি আবার সরাসরি দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে আরফানুল হক রিফাতের বাসা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু এবার জায়গা করে নিল আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গনে। বাংলাদেশ উইন্ডিজ টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ। মূলত টেস্ট সিরিজের জন্য কোনো টাইটেল স্পন্সর পায়নি উইন্ডিজ ক্রিকেট বোর্ড। পরে তাদের সাহায্যে এগিয়ে আসে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। টেস্ট, টি20 এবং ওয়ানডে 3টা সিরিজেই থাকছে তারা। পরে তাদের সিদ্ধান্তেই টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতুর নামে। অফিসিয়াল লোগোতেও রয়েছে বাঙালির গর্বের পদ্মা বহুমুখী সেতুর ছবি। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।